দেখবেন যে ছেলে কমজোরি, দুর্বল, মাথা গরম, রাগী, বাপ মা তাকে ধমক ধমক করলে পরেও দুশ্চিন্তা, টান, অনুসন্ধিৎসা সেই দিকে সবসময় ছুটতে থাকে। স্নেহ কখনো ভালো চিন্তা করে না। ধরুন আমি প্রত্যেক দিন রাত্রি 9টায় বাড়ি ফিরি, প্রত্যেক দিন রাত্রি 10টায় বাড়ি ফিরি। আজকের দিন আমি কোনো কারণে 9টা, 10টা, 11টা, 12টা বেজে যাচ্ছে। আমাকে যারা ভালোবাসে তারা কেউ ভাববে না ভালোই আছে, ঘর বার করতে করতে ভাববে কোনো দুর্ঘটনা ঘটল না তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, কোনো অকল্যাণ হলো না তো, কিছু ঘটে যায়নি তো, দুশ্চিন্তা করে। আমাদের স্নেহ, আমাদের মায়া, আমাদের মমতা সবসময় নিচের দিকে যায়, ওপরের দিকে নিতে পারে না। এই টান, এটা প্যাশনেট ক্রেভিং, সবসময় স্নেহ নিচের দিকে নিয়ে যায়, ওপরের দিকে নিয়ে যেতে পারে না। ঠিক কালষষ্ঠী মার মনে হচ্ছে ছেলেটা বেরিয়ে গেল রাগ করে। এই কাছেই দারোয়া নদী, যদিও জল নেই, বালি, লম্বা ব্রিজ, যদি ব্রিজের উপরে উঠে মাথা গরম করে লাভ দেয় তাহলে তো গেল। এই সামনেই যশোরী রেল স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম পর্যন্ত একটা রেল যাতায়াত করে, ট্রেন যাতায়াত করে, যদি রাগ করে গলা দিয়ে দেয় রেল লাইনে তাহলে গেল। এই ভাবতে ভাবতে অস্থির, উদ্বিগ্ন, উৎকণ্ঠা ভুগতে ভুগতে সে ছুটতে ছুটতে ঠাকুরের কাছে আসছে। ঠাকুর ওখানে বসে আছেন, ঠাকুরের কাছে কালীষষ্ঠী ছুটতে ছুটতে আসছেন। ঠাকুর এখানে বসে কালীষষ্ঠীকে দেখেই বলছেন, চালা, তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় বাপের আকাম বাঁধায় আইছিস তুই। কালীষষ্ঠী বলছে, হ্যাঁ, আকাম মানে বড় আকাম। ঠাকুরের বাণী দেখুন, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়। মানুষ এক্সিবিট করে নিজের হাব ভাব ভঙ্গি, হাত নাড়া, পা নাড়া, তাকানো, কথা বলা, এসব দেখে মানুষ বুঝতে পারে। ঠাকুর বাণী দিয়ে বলছেন, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়। ঠাকুরের বাণী কত সুন্দর। ওই কালীষষ্ঠীকে আসতে দেখে বলছেন, তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় মাপের আকাম বাজায় আছে। আকাম মানে বলে আকাম, ঢিপ করে বসে প্রণাম করে সব কথা খুলে বলল। ঠাকুর তাকাচ্ছেন, তাকাতে তাকাতে দেখছেন সুরেশ আশ্রমের ওই পাড় দিয়ে ওই দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর এখানে বসে, যে ছেলে মাথা গরম করে চলে গেছে তাকে ডাক দিয়ে বলছে, এই সুরেশ। তাকালো, এত্তরে আয়। সুরেশ ঠাকুরের কাছে আসে। কি অসাধারণ ইমোশনাল এবং সেন্টিমেন্টাল ট্রিটমেন্ট, বিং এ ফাদার, বিং এ প্যারেন্টস, কি অসাধারণ ট্রিটমেন্ট। ঠাকুর একটা বাণী দিয়ে বলছেন, বইটির নাম অনুশ্রুতি। এই অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে একটি ছোট্ট বাণী দিয়ে বলছেন, চটা দেখলেই মিষ্টি বলো। আমরা তো করি না, চটা দেখলেই মিষ্টি বলো। আমরা চটা দেখলে আরো চড়ে যাই। কি বললেন, এগিয়ে যাই, আরো এগিয়ে যাই। কি বললেন, এরকম করে এগিয়ে যাই। আর ঠাকুরের বাণী হচ্ছে, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তার পরের লাইনে বলছেন, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত। তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত। এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। এই বাণীর সঙ্গে জীবনটাকে অসাধারণ সাজুজ্য এবং সম্মিলিত। সুরেশ যেই আসলো কাছে, ঠাকুর কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না মার সঙ্গে ঝগড়া করেছি, রমুক করেছি, তো একবারও গেলেন না এই পথে। ঠাকুর সঙ্গে সঙ্গে সুরেশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, সুরেশ, আগে তোর পাবনার কথা মনে আছে? বলে, হ্যাঁ, মনে থাকবে না, মনে আছে। তো পাবনার ওই আমাদের যে আশ্রমের সামনে দিয়ে পদ্মা বয়ে যেত, পদ্মার কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। তুই পদ্মায় স্টিমার চলা দেখেছিস? হ্যাঁ, দেখেছি। খুব জোরে জোরে বলতে, রেগে আছে তো, খুব জোরে জোরে। হ্যাঁ, দেখেছি। স্টিমারের ভোঁ দিত, ভোঁ। তুই স্টিমারের ভোঁ শুনেছিস? হ্যাঁ, শুনেছি। খুব জোরে জোরে বলতে, হ্যাঁ, শুনেছি। কতটুকু ভোঁ দিত? তখন অল্প, বেশি না, যতটুকু প্রয়োজন ততটুকু ভোঁ দিত। তখন বলছেন, কেন বেশি ভোঁ দিলে কি হতো? বলে, আরে বেশি ভোঁ দিলে পরে স্টিম তো সব বাড়াই যাবে, ওই জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ভোঁ দিত। ঠাকুর হাসতে হাসতে বলতেন, তুই, তোর মা আর আমি তিনজন এইটুকু জায়গার মধ্যে বসে কথা করছি, তো তোর গলার ভোঁ তো উপরে কেন? শালা ভোঁ নামাই নিয়ে আয়।
তোর তো জীবনী শক্তি বাড়ায় যাচ্ছে শালা। যেই বললেন সুরেশ হেসে ফেললেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তোর তো শালা মাথা গরম? বলে, হ্যাঁ খুব গরম। গরমের উপরে নরম চাপালে কি হয়? বলেন, গরম হয়ে যায়। বলে, আমিও তো শালা তাই কই। ওই আমের ঝুড়ি মাথার ওপর নিয়ে শালা মাথায় মাথায় কিছুক্ষণ চক্কর মারতে মারতে আঁঠি পর্যন্ত টকবক করে ফুটে উঠবে নি আমের। ওই আম যখন সবাইকে দিবি না, 1 টাকা করে খালি শালা নরম মাল গরম হয়ে উঠবে, আমি যা কব টক করে ফেলবি। ভালো হবি না মন্দ হবি? বলে, ভালো হবি না, নিয়ে যা শালা। চলে গেল। আমি 1975 পর্যন্ত ওনার সঙ্গে কাটিয়েছি, তারপর চলে গেছে, দেহতে আর নেই। হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। কি জানতেন না? একদিকে অ্যাস্ট্রোনমি, একদিকে অ্যাস্ট্রোলজি, একদিকে ম্যাথামেটিক্স, একদিকে ফিজিক্স, একদিকে ফিলসফি, কি না জানতেন। হি ওয়াজ এ লিভিং লিজেন্ড। সেই পঞ্চানন সরকারকে ঠাকুর বললেন যে, পঞ্চাননদা আপনি সরোজিনীকে লেখাপড়া শেখাবেন, সরোজিনীকে লেখাপড়া শেখাবেন। আর সরোজিনী আশ্রমে দিনভর কাজ করার পর, এখন তো স্কুলে একটা টাইম আছে, কিন্তু ঠাকুরের স্কুলে নাম ছিল তপোবন বিদ্যালয়। এই তপোবন বিদ্যালয়ের কোনো সময় ছিল না, দিনে দুপুরে রাত্রে সকালে বিভিন্ন সময় ক্লাস হতো। আর ক্লাস ঘর ছিল না এরকম, মাঠের মধ্যে গাছের গায়ে ব্ল্যাকবোর্ড দিয়ে ক্লাস হতো, মাঠের মধ্যে সব বসে ক্লাস করতেন। সেই ক্লাসে সরোজিনী ঘোষকে অঙ্ক শেখাচ্ছেন অধ্যাপক পঞ্চানন সরকার। যখন শেখেন, যখন বোঝেন। তারপরে যখন পরের দিন জিজ্ঞেস করছেন, সরোজিনী তোমাকে যে আমি জ্যামিতির লম্ব শিখিয়েছি তোমার মনে আছে? বলো, দেখুন মাস্টারমশাই, আপনি যখন শেখান, যখন আপনি আমাদেরকে বোঝান, ততক্ষণ মনে থাকে। তারপরে কি? তারপরে তো গিয়ে সংসারের কাজ, আশ্রমের কাজ, নানান রকমের কাজ। আর যখন আমি সময় পাই, বিছনায় গিয়ে রাত্রিবেলা শুই, তখন আর বেশিক্ষণ লম্বা হয়ে থাকতে পারে না, বিছনা পেলি ফট করে কাজ হয়ে শুয়ে পড়ে গেল। আমি ওকে ক্রমাগত জ্যামিতির লম্ব দেখছি, আমাকে বলছে চলার সাথী। ঠাকুরের বাণী গ্রন্থ বইটির নাম হচ্ছে চলার সাথী। ওর মধ্যে একটি বাণী আছে, বুঝাইবার পথ। ওর মধ্যে একটা বাণী আছে, বুঝাইবার পথ। আমি যে প্লেনে আছি, আমি যে স্টেজে আছি, আমি যদি এইখান থেকে আরেকজনকে বোঝাতে যাই, ভুল হয়ে যাবে, একদম ভুল হয়ে যাবে। যাকে বোঝাতে চাইছি তার স্তরে নেমে এসে তার মতন করে আমাকে সেইটি বোঝাতে হবে, তবে সে বুঝতে পারবে। একটি মা তার ছেলেকে বারণ করছেন, এরকম করো না। এখনই ও চোখ বড় বড় করছিল, ছেলেকে লাভালাভি করছিল। এই যে বসে আছে আমার সামনে, এরকম বড় বড় চোখ করেছেন, চোখ করে বলছেন লাভালাভি করো না। এই কিছুক্ষণ আগে আমি কথা বলতে বলতে দেখলাম। সুতরাং এই যে আমরা ছেলেপুলেকে শাসন করি, শাসন যখন শোনে না, তখন হাত পিঠের ওপরে, গালের ওপরে চড়তে থাকে। শ্রী ঠাকুর পরিষ্কার বলছেন, তুই ওকে মারতেছিস কেন? কথা শুনছে না। তুই তো চাস ও তোর কথা শুনুক। হ্যাঁ, তোর শাসন কি জন্য? ওকে সংশোধন করার জন্য। হ্যাঁ, তা মারলে কি সংশোধন হবে? বকলে কি সংশোধন হবে? ও কেন করছে, কি জন্য করছে, কি কারণে করছে, কি উদ্দেশ্যে করছে, এই কজ আর রিজন, এটা যদি বুঝতে, ধরতে, অনুভব করতে না পারি, তাহলে ওর স্তরে আমি নেমে যেতে পারবো না। ওর মতন করে ওকে বোঝাতে হবে। মানুষের জীবনে দুটো জিনিস আছে, কি? জানোয়ারের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। কি? ইমোশন অ্যান্ড সেন্টিমেন্ট। এই দুটো জিনিস আছে, ইমোশন এবং সেন্টিমেন্ট। এই দুটো জিনিস জানোয়ারের মধ্যেও আছে। একটা রাস্তার কুকুরকে এক্ষুনি একটা রাস্তার কুকুরকে এরকম করে পিঠে হাত বুলিয়ে, গায়ে বুলিয়ে দিন, ও সুরসুর করে লেজ নাচেন, তা আপনার কাছে আসবে। ওর সেন্টিমেন্ট বুঝিয়ে দেবে এই লোকটা আমাকে ভালোবাসছে। একটা গরুর গলায় এরকম করে কিছুক্ষণ হাত দিন, গরু গলাটা বাড়িয়ে দেবে। একটা ইতর নিকৃষ্ট জানোয়ার, ও বুঝতে পারবে এই লোকটা আমাকে আদর করছে। একটা কুকুরকে ঢিল মারুন, ঠিক করে তাকিয়ে গিয়ে আপনার দিকে বারবার তাকাবে আর লেজ গুটিয়ে পালাবে, বিরক্ত হবে। ওর সেন্টিমেন্টও যেমন আছে, ওর ইমোশনও তেমন আছে। মানুষেরও আছে। মানুষের ইমোশন এবং সেন্টিমেন্ট আছে, কিন্তু আমি ওই ইমোশন এবং সেন্টিমেন্টকে বুঝতে পারি না। শ্রী ঠাকুর বলছেন, মায়েদের কাছে এইটি হচ্ছে ব্রহ্মাস্ত্র। আপনারা মহাভারত পড়েছেন, দ্রৌপদীর 5টি ছেলে যখন ঘুমোচ্ছে, তখন দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কি ছুঁড়েছিল জানেন?
ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র যখন ছুঁড়েছিল, অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে তখন পরীক্ষিত। এই পরীক্ষিতকে নিধন করার জন্য অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র উত্তরার গর্ভে গিয়ে আঘাত করাতে একমাত্র শ্রীকৃষ্ণ পুরুষোত্তমের কৃপা, করুণা, দয়া এবং দাক্ষিণ্যে ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল বলে তার নাম পরীক্ষিত। অশ্বত্থামা ওই ব্রহ্মাস্ত্রটি প্রয়োগ করেছিলেন। মায়েদের হাতেও একটা ব্রহ্মাস্ত্র আছে, সেটা কি জানেন? ইমোশন এবং সেন্টিমেন্ট। শুধু মারলে ছেড়ে মানুষ হয় না। আমি একটা পাপ করেছি, একটা অন্যায় করেছি, দু চারটে মারলেন, আমি বুঝলাম এই পাপের জন্য এতগুলো কিল, এতগুলো চর, এতগুলো কানমলা, এতগুলো ধমক। আর এর চেয়ে যদি বেশি অন্যায় করি, বেশি ভুল করি, বেশি পাপ করি, এর ডবল হবে, এর চেয়ে বেশি ওটা ট্রিপল হবে। সুতরাং ছেলে মেয়ে সন্তান ঘ্যাঁচড়া হয়ে যায়, ঘ্যাঁচড়া হয়ে যায়, বুড়া আঙুল দেখিয়ে দেয়। শেষকালে বলেন, আমি তোকে মা বলে মানি না, কি করবি? আমার ছেলে যদি আমাকে বলে, এই আমি না তোকে বাপ বলে মানি না, আমি কি করতে পারি বলুন? আমাকে যদি এক্ষুনি বলে, আমি ডোমজুর থানায় গিয়ে কমপ্লেন লজ করতে পারি, পুলিশের সাহায্য নিয়ে ছেলেকে আমি লকআপে ঢুকিয়ে দিতে পারি, আর কি করতে পারি? এর বেশি ক্ষমতা আমার নেই। কিন্তু আমি ওকে এটা করতে পারি না। আমি ওকে এটা করতে পারি না। কেন পারি না? আমি ওর সেন্টিমেন্ট বুঝতে পারি না, আমি ওর ইমোশন বুঝতে পারি না। তার মানে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না। এই স্কুল থেকে যখন বছর শেষে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট পাবো, আমি তখন এই ক্লাসে পাশ করলাম, এই ক্লাসে পাশ করলাম। আমি একটি পুরুষ, আমি যখন বিয়ে করলাম, আমি যখন বাবা হলাম, আমাকে সার্টিফিকেট কে দেবে? আমি বাবা। কুকুর বাবা হচ্ছে, গরু বাবা হচ্ছে, ছাগল, ভেড়া, পাঠা বাবা হচ্ছে, আমিও বাবা হচ্ছি। একই বাবা, গরু বাবা, কুকুর বাবা, ছাগল বাবা, প্রলয় মজুমদার বাবা, একই বাবা। তাহলে বাবা হওয়া একটা কোয়ালিফিকেশন, মা হওয়া একটা কোয়ালিফিকেশন। এই বাবা কি করে হতে হয়, মা কি করে হতে হয়, এই সার্টিফিকেট আমাকে কে দেবে? চোখে কুটো পড়ে গেছে। আজকে আমরা কেলেঙ্কারি দেখছি, টিভি খুললে পরেই দেখবেন এখানে এত লক্ষ, ওখানে অত লক্ষ, সেখানে এত লক্ষ। আর পলিটিক্যাল পার্টি ওর দোষ দিচ্ছে, ও তার দোষ ঝাঁকাচ্ছে, প্রত্যেকেই ঝাঁকাচ্ছে। কিন্তু এই ঝাঁকুনিতে আমরা অর্থ কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, দুর্নীতি কেলেঙ্কারি অনেক কিছু দেখছি। মানুষ যে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের জনন কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের বিবাহ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, মানুষের পৃথিবীতে আগমন অবতরণ কেলেঙ্কারি হয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের চোখ যাচ্ছে না। আজকে যেই ডোমজুর আমার সতীর্থায় উৎসব করছেন, এখানে কোনো নিউজ চ্যানেল আসবে না, কোনো নিউজ চ্যানেল, কোনো পেপার, কোনো প্রেস এখানে অ্যাটেন্ড করবে না। আপনি খবর দিন, প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়াকে খবর দিন, কেউ এ থেকে কভারেজ করতে আসবে না। এখানে যদি কেলেঙ্কারি হয়, ধর্ষণ হয়, এক্ষুনি দেখবেন অভিযান লেগে যাবে, পরপর সব চ্যানেল হাজির হয়ে যাবে। এখানে খুন হয়েছে, এখানে ধর্ষণ হয়েছে, এখানে ডাকাতি হয়েছে, সব হাজির হয়ে যাবে, এগুলো খবর। কিন্তু কি করে মানুষ নির্মাণ হয়, কি করে জীবন বিচরণ হয়, বিনির্মাণ হয়, এগুলো আমাদের কাছে খবর নয়। এই ইউলো জার্নালিজম মানুষকে ক্রমান্বয়ে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার কথা বলছি না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমি গত 29শে ডিসেম্বর রামকৃষ্ণ মিশনের গোলপার্ক কালচারাল ইনস্টিটিউশনে ছিলাম। স্বামী সুপর্ণানন্দ মহারাজ ছিলেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছিলেন, আমি ছিলাম এই কালচারাল ইনস্টিটিউশনে। সেখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখালো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট দেখালো। কি দেখালো জানেন? যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল, যেখানে রাজনৈতিক হিংসা খুব প্রবল, সেই অঞ্চলে পারিবারিক হিংসাও প্রবল। আর যেখানে পারিবারিক হিংসা খুব প্রবল, সেখানে রাজনৈতিক হিংসাও প্রবল। এই কথাটি এখন এই গত 29শে ডিসেম্বর আমি দেখলাম জায়ান্ট স্ক্রিনে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট আমি দেখলাম। ঠিক এই কথাটি আমরা যার শ্রীপাদপদ্মে সমবেত হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি ওই পাবনা হিমায়তপুরে আবির্ভূত দেওঘরের লীলাভূমি থেকে উচ্চারণ করছেন। Those are all highly intellectual giant বিদ্বজ্জনের কাছে তিনি উচ্চারণ করছেন, তোমার মানে আমার, প্রত্যেক একক অস্তিত্ব, ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত সদাচার, ব্যক্তিগত আচার আচরণ,
যত বিচ্যুত হবে, ব্যত্যয় দুষ্ট হবে, তোমারই একার আচরণ যত বিচ্যুত এবং ব্যতিক্রম দুষ্ট হবে, আস্তে আস্তে সমাজ জীবনকে প্রভাবিত করবে, আস্তে আস্তে বৃহত্তর জনজীবনকে প্রভাবিত করবে, আস্তে আস্তে আবহাওয়াকে পরিবর্তন করবে। আমাদের ভূগর্ভের যে কন্টিনেন্টাল প্লেট, এটার মধ্যে বিশৃঙ্খলতা নিয়ে আসবে, ইন্টিগ্রেশন ভেঙে দেবে, এবং একটা সময় আসবে প্রাকৃতিক বিপর্যয়। আপনারা টিভি খুলেছেন, কিছুদিন আগে, দুদিন আগে টিভি দেখেছেন যোশীমঠ, উত্তরাখণ্ডের যোশীমঠ, কতগুলো বাড়িতে, 600-র ওপরে বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভারতবর্ষের ভূবিজ্ঞানী যারা, তারা গবেষণা করে তদন্ত করে বলে দিলেন, এই উত্তরাখণ্ডের কিছুদিন আগে কেদারে ধস নামলো, সামনে তুষারপাতের আশঙ্কা করছে, ওরা বলল যোশীমঠ টিকবে কিনা সন্দেহ। কেন? বেআইনি নির্মাণ হয়েছে, মানুষ প্রকৃতির উপরে অত্যাচার করেছে, মানুষ ভূগর্ভ থেকে একটার পর একটা হাই রাইজ ফ্ল্যাট হচ্ছে, সাবমার্সিবল পাম্প দিয়ে আমরা জলকে টেনে বার করে নিয়ে আসছি মাটির স্তর থেকে। কি হচ্ছে? এই মাটির স্তর থেকে জলকে টেনে বার করে ওপরে নিয়ে যাচ্ছি, কন্টিনেন্টাল প্লেটের ইন্টিগ্রেশন নষ্ট হয়ে যাচ্ছে, ভূগর্ভের সমন্বয়টা হারিয়ে যাচ্ছে। কে করছে? আমি করছি। আমারই মতন দুহাত, দুপা, দুচোখ, দুকানওয়ালা একটা মানুষ, আমার মেধা, আমার বুদ্ধি, আমার বিদ্যা, আমার প্রাযুক্তিক প্রাচুর্যকে প্রয়োগ করে আমি জলকে টেনে নিয়ে আসছি। আমাকে লেখাপড়া শিখিয়েছে কি আমার বাবা? আর আমি এই বিদ্যা এই স্কুল থেকে পাইনি। এই স্কুলে আমার মতন ছেলে ভর্তি হবে, কিন্তু ওই বিদ্যা অর্জন করতে গেলে পরে অনেক নামি দামি স্কুল থেকে অর্জন করতে হবে। আর এই বিদ্যা, বুদ্ধি, মেধা এবং ধী দিয়ে আমি আপনার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার জাতি, একে সুরক্ষা করছি না ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছি? সিদ্ধান্ত তো আমাকে গ্রহণ করতে হবে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক প্রয়োজনীয়তা কোথায়? বইটির নাম হচ্ছে আচারচর্যা, 2টি খণ্ড। এই 2টি খণ্ডের মধ্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলছেন, যা খুশি তাই করবে তুমি, যা খুশি তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না। এখন পরিষ্কার বুঝতে পারছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাসঙ্গিক, অপরিহার্য এবং অনিবার্য আমার জীবনে কতখানি প্রয়োজন। আই এম নট সেলসম্যান অফ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি সৎসঙ্গের হকারি করতে আসিনি, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের দালালি করতে আসিনি, আমি ঠাকুর অনুকূল চন্দ্রের ফেরিওয়ালা হয়ে ঠাকুরকে বিক্রি করতে আসিনি। আমি সত্য উদ্ঘাটন করতে এসেছি, পরিস্থিতি বর্ণন করতে এসেছি। আজকালকার যে সিচুয়েশন, সিনারিও, যে ফেনোমেনন আমি আপনাদের কাছে প্রকাশ্যে তুলে ধরছি, সিদ্ধান্ত আমার। আমি কি করব কি করব না সে সিদ্ধান্ত আমার। সেই সিদ্ধান্ত ঠাকুর অনুকূল চন্দ্র, পঞ্চানন সরকার, দ্য লিভিং লিজেন্ড, তাকে তিনি বলছেন এটা আপনার দোষ, ওকে আপনি জ্যামিতির লম্ব বোঝাতে পারছেন না। আমরা বুঝতে পারি না, বিদ্যা হলেই সব বোঝানো সম্ভব নয়। বিদ্যা কথাটাকে ঠাকুর ভাগ করে দিয়েছেন। আমরা জানি ঠাকুর অনুকূল চন্দ্রের 4খানা ডিকশনারি আছে। সেই ডিকশনারি সব বাংলা নিয়ে ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করেছেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে শব্দগুলো প্রয়োগ করেছেন, তাকে বিশ্লেষণ করবার জন্য 4খানা ডিকশনারি হয়েছে। একটার নাম ধাতু দীপনী, একটার নাম ধাতু কৌমুদী, একটার নাম বাগর্থ দীপিকা, আর একটার নাম শব্দ রত্নকোষ। এই 4টে ডিকশনারি শুধু অনলি ফর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শব্দকে বিশ্লেষণ করবার জন্য। আমরা জানি প্রাচ্যে ভারতবর্ষে আমার এই মুহূর্ত পর্যন্ত, এই 8ই জানুয়ারি 2023 পর্যন্ত আমার জানা নেই ভারতবর্ষের কোনো মানুষের জন্য 4খানা ডিকশনারি তৈরি হয়েছে তার শব্দকে বিশ্লেষণ করবার জন্য। হ্যাঁ, বিদেশে জানি, পাশ্চাত্য দেশে জানি, হোমার, উইলিয়াম শেক্সপিয়ার, এলফিনস্টোন, এরকম কয়েকজন মানুষ তাদের শব্দ ব্যাখ্যা করার জন্য, বিশ্লেষণ করবার জন্য কিছু ডিকশনারি তৈরি হয়েছে। প্রাচ্যে ভারতবর্ষে আমার জানা নেই। বিদ্যা থাকলেই হয় না। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে বিদ্যা মানে কি জানো? বিদ্যমানতা, হাউ টু এক্সিস্ট, আমি কি করে থাকবো, হাউ টু এক্সিস্ট, আমি কি করে বাঁচবো, হাউ টু লিভ, আমি কি করে বাঁচবো, হাউ টু এক্সিস্ট, আমি কি করে আমার অস্তিত্বকে বজায় রাখবো। এর নাম বিদ্যা। শুধু একগুচ্ছ শব্দ মাথার মধ্যে রাখলেই বিদ্যা হয় না। পঞ্চানন সরকারকে ঠাকুর অনুকূল চন্দ্র বোঝাচ্ছেন এটা আপনার দোষ। আপনি একটা কাজ করুন,
একটা ব্ল্যাকবোর্ড, একটা চক নিয়ে আসুন। নিয়ে এসে গাছের গায়ে লাগিয়ে দিলেন, সরোজিনীকে ডাক দিয়ে নিয়ে আসুন। সরোজিনী এসে একটু মোটাসোটা চেহারা, তিনি এসে ওখানে ধূপ করে বসলেন। ঠাকুর ঝুঁকে বলছেন, তুই নাকি লম্ব বুঝতে পারিস না? বলছে, হ্যাঁ, কি করে বুঝবো বলুন? ওই আমাকে ওরকম করে জ্যামিতির মতন ব্ল্যাকবোর্ডের স্যার বুঝিয়ে দেয়, আমি পড়ি, বাড়িতে গিয়ে বিছনা পেলে কাত হয়ে শুয়ে পড়ি, লম্বা হয়ে থাকতে পারি না, কাত হয়ে যায়, কি করে লম্ব বুঝবো? ঠাকুর অনেকক্ষণ চুপ করে থেকে, কি অদ্ভুত, তিনি বলছেন, বাটনা বাটতে পারিস? বলে, হ্যাঁ। আরে মেয়ে মানুষ, সংসার করি, আশ্রমে কাজ করি, বাটনা বাটতে পারবো না? বাটনা তো রোজ বাটতে হয় দুবেলা, দেখুন না আঙুলগুলো কেরম হয়ে গেছে। এখন অবশ্য মায়েরা বাটনা বাটে না, এই ম্যানিকিওর প্যাডিকিওর করে তো, এখন আর বাটনা বাটে না। টেস্ট করে চাপিয়ে দিল, ঘুর করে ঘুরলো, ফাট করে নেমে গেল, বাটি থেকে উপুট করে দিল, বাটনা বাটা উঠে গেছে। এখন আর আমাদের এই সোডা, রিঠে এইসব দিয়ে কাছাকাছি এখন আর নেই। মেশিনে জাম্প করে দিলাম, ট্রেক করলাম, ঘুরলো, ড্রাই হলো, মেশিন থেকে বেরিয়ে গেল, একদম ইস্ত্রি মারলাম, পরে চলে গেল। এখন অনেক সুবিধা হয়ে গেছে, এখন আর ওসব নেই। সুতরাং বাটনা বাটতে বাটতে দেখুন না আঙুলের চেহারা কি হয়েছে। ঠাকুর ওটা দেখার পরে পঞ্চানন সরকারকে বলছেন, ও তো বাটনা বাটতে পারে, আপনি লম্ব বোঝাতে পারলেন না? আরে বাটনা বাটার সঙ্গে লম্বের কি সম্পর্ক? শিলনোড়ার সঙ্গে লম্বের কি সম্পর্ক? ঠাকুর বলছেন, সম্পর্ক আছে। জানেন পঞ্চাননদা, জগৎ এবং জীবন বিচ্ছিন্ন নয়। এই জগৎ এবং জীবন একটা অচ্ছিন্ন পরম্পরা, একে দেখার মতন চোখ চাই। আমাদের আর্য ঋষিরা কি বলেছিলেন জানেন? দেখাটা দুরকম, দেখাটা দুরকম। আমার মায়েরা বসে আছেন, ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, পুরুষ মানুষ দুজনের কাছে মিথ্যে কথা বললেও গোপন রাখতে পারে না। কে জানেন? একটা হচ্ছে গর্ভধারিণী, একটা হচ্ছে গর্ভধারিণী, আরেকটি হচ্ছে সহধর্মিণী। সে এক বাড়িতে জন্মেছে, বড় হয়েছে, মানুষ হয়েছে, আর আরেকজনের কাছে জীবনকে নিবেদন এবং সমর্পণ করেছে। এর কাছে লুকোনো যায় না, এর কাছে ফাঁকি দেওয়া যায় না, এর কাছে মিথ্যে কথা বলা যায়, গোপন করা যায়, কিন্তু একটা সময় ধরা পড়ে যায়। ইহ জীবনের সমস্ত তুমি যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। আমার সমস্ত জীবন, মন, প্রাণ আমি তোমার কাছে সমর্পণ করে তোমাকে অস্তিত্ব, অবলম্বন, আশ্রয় বলে আমি তোমাকে আমার জীবনে স্বীকার করেছি। তোমার 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 কুল, বংশ, তার স্মারককে আমার গর্ভে ধারণ করে, ভূমিষ্ঠ করে, বড় করে তুলেছি। আমার কাছে গোপন করা যায় না। আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি তোমার সহধর্মিনী। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরিষ্কার ভাষায় বলতেন, স্ত্রীকে জানো, বউকে জানো, চিন্ময়ী মা। এই বউ, এই স্ত্রী হচ্ছে তোমার জীবনের চিন্ময়ী মা। যদি ঘরে সুখ শান্তি বজায় রাখতে চাও, তাহলে স্ত্রীকে যত্ন করো, স্ত্রীকে সন্তুষ্ট রাখো, সে তোমার আদ্যা শক্তি, সে তোমাকে শক্তি প্রেরণ করবে। এই দুজনের কাছে গোপন করা যায় না, এই দুজনের কাছে মিথ্যে বলা যায় না। ধরা পড়ে যায়, মিথ্যে বলা যায়, কিন্তু আড়াল করে রাখা যায় না। ঠিক এইরকম ওই আদ্যা শক্তি সরোজিনী ওখানে বসে আছেন। এই বিদ্যা মানে বিদ্যমানতা, হাউ টু এক্সিস্ট, হাউ টু লিভ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, জগৎ এবং জীবনের সম্পর্ক অচ্ছিন্ন, অচ্ছেদ্য, পরস্পর পরস্পরের সঙ্গে কোরিলেটেড। একটা শিল নোড়া নিয়ে আসতে বলল। পঞ্চানন সরকার আনন্দবাজার থেকে একটা শিলা নোড়া নিয়ে আসলো। সরোজিনীর দিকে তাকিয়ে বলছে, সরোজিনী, তুই তো বাটনা বাটতে পারিস? বলে, হ্যাঁ, বাটনা বাট। এরকম করে নোড়াটা শিলের ওপরে দিয়ে ঘষতে ঘষতে নোড়াটা খাড়া করে এরকম করে করে মশলাটা কাছিয়ে নিচ্ছে। যে নোড়াটা শিলের ওপরে খাড়া করেছেন, ঠাকুর বলছেন, থাম, ওইরকম করে রাখ। ঠাকুর বেঞ্চের দিকে উঠে পঞ্চানন সরকারের কাছে গিয়ে বলছে, এবার লম্ব বুঝিয়ে দিই। কি করে বোঝাবো? কেন? শিল একটা সরল রেখা, তার উপরে নোড়া আর একটা সরল রেখা, দুদিকে যে কোণ উৎপন্ন হলো, বোঝাতে পারবেন না। পঞ্চানন সরকার বুঝিয়ে দিল। বোঝানোর পরেই শ্রী ঠাকুর সরোজিনীর দিকে তাকিয়ে বলছে, ক্যারে সরোজিনী, এখন কি লম্ব কাঠ হয়ে যাবে না লম্বাই থাকবে? বলে, কি বলেন? শিল আর নোড়া হাতে পড়লে বাটনা বাটতে গেলেই লম্ব খাড়া হয়ে যাবে, মাথাও সেট করে যাবে। এ আজ জীবনে কোনোদিন আমার ভুল হবে না। ঠাকুর বললেন, দেখলেন শিক্ষা কত সহজ, এক মুহূর্তে বুঝিয়ে দেওয়া সম্ভবপর হয়। দেখলেন শিক্ষা কত সহজ। ওর জীবনের সঙ্গে, আচরণের সঙ্গে, বাণীর সঙ্গে কোনো পার্থক্য নেই। চলার সাথীর মধ্যে বললেন, বুঝাইবার পথ, কেমন করে বুঝাতে হয়। মার 4টি ছেলে, সন্তোষ, সুরেশ, খোকন, আরেকজনের নাম ভুলে গেছে।
তার নাম হচ্ছে কালীষষ্ঠী, ভালো নাম হচ্ছে সুভাষিনী রায়। ঠাকুর কালীষষ্ঠী বলে ডাকতেন। তার এই এতগুলো ছেলের মধ্যে একটি ছেলে সুরেশ, তার মাথা একটু গরম, খারাপ। দেখবেন আপনারা লক্ষ্য করে দেখবেন, আমার কথা বিশ্বাস করতে হবে না, বাবা মায়ের দু চারটি ছেলেপুলে থাকলে পরে যে শক্তপোক্ত করিতকর্মা ডাকাবুকো, বাবা তার দিকে মা তার দিকে বেশি ধ্যান দেয় না। বাবা মার নজর কার দিকে জানেন? যে ছেলে একটু দুর্বল, একটু ক্ষীণ, একটু কম শক্তি সম্পন্ন, একটু নড়বড়ে, বাবা মার ধ্যান নজর টান ওই দুর্বল কমজোরি সন্তানের দিকে বেশি। আর যে ডাকাবুকো শক্তপোক্ত, বাপ মার চাপ তার উপরে বেশি। ওকে একটু দে না, ওকে একটু দেখ না, ওর জন্য একটু কর না, সবসময় বাপ মা ওই দিকে বেশি টান দিয়ে যায়। আর যেহেতু নড়বড়ে, তাকে সবসময় প্যালা দিয়ে ঠিক করে রাখে। ঠাকুর অনুকূলচন্দ্র সবসময় বলতেন, এই বোধ, এই বিদ্যমানতা, এই অবজারভেশন কেমন করে বাবা এবং মার মধ্যে আসে না, সচরাচর আসে না। ওই যে ছেলেটি একটু মাথা গন্ডগোল, ছেলেটির যে একটু পাগলাটে টাইপের, যেখানে সেখানে যেসব কথা বলে ফেলে, সবসময় মাথা গরম হয়ে থাকে, একে কি করে ম্যানিপুলেট করা যায়, অ্যাডজাস্ট করা যায়, অ্যাকুমুলেট করা যায়, এই মেধা, এই বিদ্যা, এই ধী সব বাবা সব মার মধ্যে থাকে না। সরোজিনী, সুভাষিনী কালীষষ্ঠী, যে তার বাড়িতে প্রচুর আম গাছ, আম পাড়া হয়েছে। আম পাড়ার পর আজীবন সৎসঙ্গ আশ্রমে মানুষ হয়েছে। ঠাকুর সবাইকে শিখিয়েছেন একা একা কিছু খেতে হয় না, কিছু খেতে গেলে পারিপার্শ্বিক সবাইকে দিয়ে খেতে হয়। অল্প হোক তোমার ভাগ্যে, কিন্তু সবাইকে দিয়ে খেতে হয়, একা কিছু খেতে হয় না। কালীষষ্ঠীর শিক্ষায় শিক্ষিত হয়ে ওই আম পাড়া হয়েছে। তার মেজো ছেলে সুরেশকে বলছে, সুরেশ, এই যে আম বস্তা করে বাঁধা হচ্ছে, আশ্রমে যত লোক আছে, গুরু ভাই আছে, সব বাড়ি একটু করে আম দিয়ে দাও। সুরেশের মাথা গরম। মার বলার যে ধরন, যে রিপ্রেজেন্টেশন, মোড অফ টিউন, মোড অফ টোন, মোড অফ ভলিউম, সুরেশের মাথায় ক্লিক করেছে। সুরেশ রেগে গেছে। মার বলার ধরনটাই এমন, মার বলার রকমটাই এমন, ফট করে রেগে গেছে। রেগে গিয়ে বলছে, আমাদের গাছ লোকজন আমরা ঠিক করেছি, পাচ্ছি আমি, দেখছি আমি, ওই পারিপার্শ্বিক আমি বুঝি না। হ্যাঁ, বুঝিস না মানে? মাতৃত্বের অহংকার, পিতৃত্বের অহংকার আমাদের থাকেই। আমি বলছি মা হয়েছে, করবি, ব্যাস একটা দুটো কথাতে সুরেশের মাথা গরম, প্রচন্ড গরম। রেগে গিয়ে সুরেশ বলে, থাকলে তোমার আম পড়ে। আমি নিকুচি করে যে আমার দ্বারা হবে না বলে হনন করে বেরিয়ে চলে গেল। দেখবেন যে ছেলে কমজোরি, দুর্বল, মাথা গরম, রাগী, বাপ মা তাকে ধমক করলে পরেও দুশ্চিন্তা, টান, অনুসন্ধিৎসা সেই দিকে সবসময় ছুটতে থাকে। স্নেহ কখনো ভালো চিন্তা করে না। ধরুন, আমি প্রত্যেক দিন রাত্রি 9টায় বাড়ি ফিরি, প্রত্যেক দিন রাত্রি 10টায় বাড়ি ফিরি। আজকের দিন আমি কোনো কারণে 9টা, 10টা, 11টা, 12টা বেজে যাচ্ছে। আমাকে যারা ভালোবাসে তারা কেউ ভাববে না ভালোই আছে, ঘর বার করতে করতে ভাববে কোনো দুর্ঘটনা ঘটল না তো, কোনো অ্যাক্সিডেন্ট হলো না তো, কোনো অকল্যাণ হলো না তো, কিছু ঘটে যায়নি তো, দুশ্চিন্তা করে। আমাদের স্নেহ, আমাদের মায়া, আমাদের মমতা সবসময় নিচের দিকে যায়, ওপরের দিকে নিতে পারে না। এই টান, এটা প্যাশনেট ক্রেভিং, সবসময় স্নেহ নিচের দিকে নিয়ে যায়, ওপরের দিকে নিয়ে যেতে পারে না। ঠিক কালীষষ্ঠী মার মনে হচ্ছে ছেলেটা বেরিয়ে গেল রাগ করে। এই কাছেই দারোয়া নদী, যদিও জল নেই, বালি, লম্বা ব্রিজ, যদি ব্রিজের উপরে উঠে মাথা গরম করে লাভ দেয় তাহলে তো গেল। এই সামনেই যশোরী রেল স্টেশন থেকে বৈদ্যনাথ ধাম পর্যন্ত একটা রেল যাতায়াত করে, ট্রেন যাতায়াত করে, যদি রাগ করে গলা দিয়ে দেয় রেল লাইনে তাহলে তো গেল। এই ভাবতে অস্থির, উদ্বিগ্ন, উৎকণ্ঠা ভুগতে সে ছুটতে ঠাকুরের কাছে আসছে। ঠাকুর ওখানে বসে আছেন। ঠাকুরের কাছে কালীষষ্ঠী ছুটতে আসছেন। ঠাকুর এখানে বসে কালীষষ্ঠীকে দেখেই বলছেন, চালা, তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় বাপের আকাম বাঁধায় আইছিস তুই। কালীষষ্ঠী বলছে, হ্যাঁ, আকাম মানে বড় আকাম। ঠাকুরের বাণী দেখুন, চলা বলাই বলে দেয় কেমন মানুষ কি বা চায়। মানুষ এক্সিবিট করে নিজের হাব ভাব ভঙ্গি, হাত নাড়া, পা নাড়া, তাকানো, কথা বলা, এসব দেখে মানুষ বুঝতে পারে। ঠাকুর বাণী দিয়ে বলছেন, চলা বলাই বলে দেয়
কেমন মানুষ কি বা চায়। ঠাকুরের বাণী কত সুন্দর। ওই কালীষষ্ঠীকে আসতে দেখে বলছেন তোর হাঁটা দেখে মনে হচ্ছে একটা বড় মাপের আকাম বাজায় আছে। আকাম মানে বলে আকাম, ঠিক করে বসে প্রণাম করে সব কথা খুলে বলল। ঠাকুর তাকাচ্ছেন, তাকাতে তাকাতে দেখছেন সুরেশ আশ্রমের ওই পাড় দিয়ে ওই দিক দিয়ে হেঁটে চলে যাচ্ছে। ঠাকুর এখানে বসে, যে ছেলে মাথা গরম করে চলে গেছে তাকে ডাক দিয়ে বলছে, এই সুরেশ। তাকালো, একটু রে আয়, একটু রে আয়। সুরেশ ঠাকুরের কাছে আসলো। কি অসাধারণ ইমোশনাল এবং সেন্টিমেন্টাল ট্রিটমেন্ট, বিং এ ফাদার, বিং এ প্যারেন্টস, কি অসাধারণ অসাধারণ ট্রিটমেন্ট। ঠাকুর একটা বাণী দিয়ে বলছেন, বইটির নাম অনুশ্রুতি। এই অনুশ্রুতি বাণী গ্রন্থের মধ্যে একটি ছোট্ট বাণী দিয়ে বলছেন, চটা দেখলেই মিষ্টি বলো। আমরা তো করি না, চটা দেখলেই মিষ্টি বল। আমরা চটা দেখলে আরো চড়ি। কি বললেন, কি বললেন, কি বললেন, এগিয়ে যাই, আরো এগিয়ে যাই। কি বললেন, কি বললেন, এরকম করে এগিয়ে যাই। আর ঠাকুরের বাণী হচ্ছে, চটা দেখলেই মিষ্টি বল, হৃদ্য দীপন স্বরে। চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকের উপকারী করে। তার পরের লাইনে বলছেন, তিক্ত ব্যবহার, তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত। তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত। এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। এই বাণীর সঙ্গে জীবনটাকে অসাধারণ সাজুজ্য এবং সম্মিলিত। সুরেশ যেই আসলো কাছে, ঠাকুর কিন্তু একবারও জিজ্ঞেস করলেন না মার সঙ্গে ঝগড়া করেছি, রমুক করেছি, তো একবারও গেলেন না এই পথে। ঠাকুর সঙ্গে সঙ্গে সুরেশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, সুরেশ, আগে তোর তোর পাবনার কথা মনে আছে? বলে, হ্যাঁ, মনে থাকবে না, মনে আছে। তো পাবনার ওই আমাদের যে আশ্রমের সামনে দিয়ে পদ্মা বয়ে যেত, পদ্মার কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। তুই পদ্মায় স্টিমার চলা দেখেছিস? হ্যাঁ দেখেছি, দেখেছি। খুব জোরে জোরে বলতেন, রেগে আছে তো, খুব জোরে জোরে। হ্যাঁ দেখেছি। স্টিমারের ভোঁ দিত, ভোঁ। তুই স্টিমারের ভোঁ শুনেছিস? হ্যাঁ শুনেছি। খুব জোরে জোরে বলতে, হ্যাঁ শুনেছি। কতটুকু ভোঁ দিত? তখন অল্প, বেশি না, যতটুকু প্রয়োজন ততটুকু ভোঁ দিত। তখন বলছেন, কেন বেশি ভোঁ দিলে কি হতো? বলে, আরে বেশি ভোঁ দিলে পরে স্টিম তো সব বাড়াই যাবে, ওই জন্য যেটুকু প্রয়োজন সেটুকু ভোঁ দিত। ঠাকুর হাসতে হাসতে বলতেন, তুই, তোর মা আর আমি তিনজন এইটুকু জায়গার মধ্যে বসে কথা করছি, তোর গলার ভোঁ তো উপরে কেন? শালা ভোঁ নামাই নিয়ে আয়, তোর জীবনী শক্তি বাড়ায় যাচ্ছে শালা। যেই বললেন, সুরেশ হেসে ফেললেন। ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন, তোর তো শালা মাথা গরম? বলে, হ্যাঁ খুব গরম। গরমের উপরে নরম চাপালে কি হয়? বলেন, গরম হয়ে যায়। বলে, আমিও তো শালা তাই কই। ওই আমের ঝুড়ি মাথার ওপর নিয়ে শালা মাথায় মাথায় কিছুক্ষণ চক্কর মারতে মারতে আঁঠি পর্যন্ত টকবক করে ফুটে উঠবে নি আমের। ওই আম যখন সবাইকে দিবি না, 1 টাকা করে খালি শালা নরম মাল গরম হয়ে উঠবে, আমি যা কবো টক করে ফেলবি। ভালো হবি না মন্দ হবি? বলে, ভালো হবি না, নিয়ে যা শালা। চলে গেল।